সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ৭৯ বছর বয়সে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর আগে আমার দেশের বিশেষ প্রতিনিধি ওলিউল্লাহ নোমানকে দেয়া এই সাক্ষাৎকারটি ছিল তার জীবনের শেষ ইন্টারভিউ। আমাদের একমাত্র আমি ব্যারিস্টার ছিলাম তখন। তো ওটা ড্রাফটিং করেছিলেন কোরবান আলী সাহেব। ওটার সাথে জড়িত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব, কিন্তু কোনো কারণে ওরা বাদ পড়ে গেলেন। তো আমি তখন জুনিয়র লয়ার, তো আমরা একজন সিনিয়র খুঁজতেছিলাম। ও মাই গুডনেস, ভিক্ষুক যেমন দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যায় যে আমাকে ভিক্ষা দেন, এরকম করে আমি প্রত্যেকটা সিনিয়র অ্যাডভোকেটের কাছে আমাদের কেসটা নেয়, কেউ নেয় না, ও নাও করে না, বলে যখন ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ শেষ হোক, শেষ হলে পরে তুমি আমাদের সাথে দেখা করো। আচ্ছা, কেউ বলে আমার চশমাটা ভেঙে গেছে, চশমাটা ঠিক করি, তারপরে তুমি আমার সাথে দেখা করো। নুরুল সাহেব নামে একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি ওনার সাথে দেখা করতে গেলাম। তো উনি প্রত্যেকে ঘুরাইতে পারবে, বলতো আসো 2 দিন পরে আসো, 3 দিন পরে আসো, বাংলাদেশে যেটা করে আর কি, না বলতে। নুরুল সাহেব রিফিউজ করলেন, শেষ পর্যন্ত রিফিউজ করে বললেন, রাজ্জাক এই কেসটা তো আমি করছি না, তোমারও এই কেসটা করা ঠিক না। কেন স্যার? তোমার, আমি মনে করি তোমার একটা ফিউচার আছে বারে, এই কেসটা করে তুমি তোমার ফিউচারটাকে নষ্ট করো। তারপর মইনুল হোসেন সাহেব রাজি হলেন এই কেসটা করতে। উনি যদিও নিজেই বলতেন যে ওনার তো আর অনেক এঙ্গেজমেন্ট ছিল, উনি প্রফেশনাল অতটা সিরিয়াস ছিলেন না, আবার উনি রাজি হলেন। কিন্তু ওনার সিনিয়র ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেব, 1959 এর ব্যারিস্টার। মইনুল হোসেন সম্ভবত 63-64 এরকম। কামাল সাহেব, কামাল হোসেন আর ইশতিয়াক সাহেব দুজনই 59 এর ব্যারিস্টার। জাস্টিস মুস্তফা কামাল 59 এর ব্যারিস্টার। তো উনি স্বভাবতই, তো উনি মানা করলেন না, তুমি কেস করবে না, তো উনি ডিক্লাইন করলেন। এর আগে আসরার হোসেন সাহেব রাজি হয়েছিলেন, উনি উপরে ডিক্লাইন করলেন। তারপরে আমরা কাউকে না পেয়ে মনিরুল হোসেন সাহেব পরে আবার উনি মানা করছে, মনিরুল হোসেন সাহেব উল্টো করলেন, না সরি আমি পারবো না। ওনার বাসায় দাওয়াত খাওয়ালেন, কথাবার্তা বললেন, কিন্তু তারপর বললেন না আমি পারবো না, আমাকে মাফ করেন। আমি জিজ্ঞাসা করলাম, মনিরুল ভাই আমার সাথে সম্পর্ক ভালো ছিল, তো আমরা উপায়ন্তর না পেয়ে একজন সিনিয়র দরকার আমার, আমি তখন জুনিয়র, কুমিল্লার অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেবকে নিলাম। তো মুজিবুর রহমান সাহেব ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আসা লয়ার। ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আসা লয়ার যারা হাইকোর্টে প্র্যাকটিস করে আর অরিজিনালি যারা হাইকোর্টে প্র্যাকটিস, পার্থক্য আছে। উনি খুব ভালো লয়ার ছিলেন, কিন্তু কনস্টিটিউশনাল ল তার সাবজেক্ট ছিল। খুব মজার ঘটনা সেটা হলো এই, উনি আর্গুমেন্ট শুরু করছেন ওনার কেসে। ইসমাইলউদ্দিন সরকার সাহেব সিনিয়র জাজ, বিআই চৌধুরী হচ্ছে। 2 দিন শুনানির পরে তারা বললো যে আমরা উই আর নট স্যাটিসফাইড। 2 দিন বা 3 দিন শুনানির পরে তখন কানাঘোষা হচ্ছে যে ওনার পারফরমেন্স সুবিধা না। গোলাম আলম সাহেবের পরিবারের লোকজন বলছে আপনারা ভালো লয়েন, তো আমরা তো কাউকে পাই না, কোথায় যাবো? মুজাহিদ সাহেবের আলী হাসান মুজাহিদ একটা ইন্টারাকশন ছিল এআর ইউসুফের সাথে। এআর ইউসুফ সাহেব রাজি হলেন যে আমি করবো কেসটা। এআর ইউসুফ ওয়াজ আ ভেরি কারেজিয়াস ব্যারিস্টার। ছাত্র আন্দোলনে ছিলেন, তো ছাত্র শক্তি বোধ হয়েছিল। খুব মজার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে
আগের দিন দুপুর 3টা পর্যন্ত জাজেসরা 2 দিন বা 3 দিন হিয়ারিং হয়ে গেছে। জাজেসরা বললো যে আমরা রুল ইস্যু করবো না, উই আর নট স্যাটিসফাইড। পরের দিন সকালে আমরা ইউসুফ সাহেবকে নিয়ে গেছি সিনিয়র অ্যাডভোকেট। তো আমি যেহেতু ফাইলিং লয়ার, আমি পরিচয় করে দিয়েছি, মাই লর্ড উই হ্যাভ এ সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হুড আর তুমি দাঁড়াইছো। জাত কে কে ছিল মনে আছে না? হ্যাঁ অবশ্যই, ইসমাইলউদ্দিন সরকার প্রিসাইডিং জাজ, তিনি বললেন যে ফলাফল নট এ সিটিজেন। আর পিআই চৌধুরী, বদরুল ইসলাম চৌধুরী, উনি বললেন সিটিজেন। তারপর তো ডিসেন্টিং জাজমেন্ট হলো এবং থার্ড জাজের কাছে গেল। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এআর ইউসুফকে ইসমাইলউদ্দিন সরকার সাহেব কোন উপায়ে সাবমিশন রাখতে দেবে না, which is unusual. কোন অ্যাডভোকেটকে লাগাবে না লাগাবে এটা হচ্ছে ক্লায়েন্টের। আর জুনিয়র অ্যাডভোকেটরা তারা যদি, আমাকে তো না করতে পারবে না, জুনিয়র অ্যাডভোকেট যে সিনিয়রকে আনবে তারা ইয়ে করবে। কিন্তু ইট ওয়াজ টোটালি আনইউজুয়াল, আনহার্ড, ওনাকে করতে দিল না। কোর্ট ভর্তি তোমার ওই দিন, এবং সবাই ওই দিন যদি রুল ইস্যু না হতো তাহলে পলিটিক্যাল সিচুয়েশন খুব ডিফারেন্ট ছিল। তারা চিন্তা করতেছিল, গোলাম আজম সাহেবকে অনেকে বলছিল যে তাকে আমরা সৌদি আরবে পাঠাই দিই, ইনফরমালি আর কি। তো এআর ইউসুফ সাহেব হি টুক এ হিস্টোরিক ডিসিশন। তাকে যখন দিচ্ছে না, কিছু করার নাই, তুমি ফাইট করো। উনি বললেন যে মাই লর্ড, মাই জুনিয়র উড নাও আর্গু দ্য কেস, আমাকে। তো আমি তো আলহামদুলিল্লাহ খুব পড়াশোনা করেছিলাম এটা নিয়ে। লন্ডন থেকে আমরা একজন কিউসি লাগিয়েছিলাম, মাইকেল, অনারেবল মাইকেল বেল অফ কিউসি। এরকম যোগ্য কিউসি খুবই কম পাওয়া যায় আর কি। তো আই ওয়াজ ফুললি প্রিপেয়ার্ড। মজার ঘটনা শোনো, সেটা হচ্ছে আমি দাঁড়াইছি সাবমিশন রাখার জন্য। দাঁড়ায়া আমি সম্পূর্ণভাবে ইসমাইলউদ্দিন সরকার সাহেবকে ইগনোর করলাম, জাস্ট লুকিং এট বিআই চৌধুরী। জানতাম যে উনি তো আমাদের বিরুদ্ধে, উনি বলতেছিল হি ইজ নট এ সিটিজেন, হি ইজ নট এ সিটিজেন, খুবই আর কি। উনি হি ইজ মেড আপ হিজ মাইন্ড ফ্রম দ্য বিগিনিং। তো আমি বললাম যে মাই লর্ড, আই উড আর্গু নিউ পয়েন্টস। বলে একটা দুটো কথা বলেছি, ফুল সাবমিশন হল 5 মিনিটস ম্যাক্সিমাম। আগে 2 দিন আর্গুমেন্ট হয়ে গেছে, 3 দিন আর্গুমেন্ট হয়ে গেছে। তখন ইসমাইলউদ্দিন সরকার সাহেব বলে উই আর ইস্যুইং দ্য রুল উইদাউট এনি আর্গুমেন্ট। পরে আমাকে এআর ইউসুফ বললেন যে বিআই চৌধুরী এক্সপ্রেস হিজ মাইন্ড, উনি তাকাচ্ছেন জাজের মধ্যে, বোঝা যায় তোকে কি বলছে যে আমি রুল ইস্যু করবো। আর তখনকার দিন একটা রুলস ছিল অলিখিত এবং একটা নর্মস ছিল আর কি। সেটা হচ্ছে এক জাজ যদি বলে, সে জুনিয়রে যদি হয় রুল ইস্যু করবো, তো রুল ইস্যু করে দিত আর কি। কারণ রুল ইস্যু করাটা তো কিছু না, শুনানির জন্য বিষয়টাকে তুমি একটা কেস নিয়ে আসছো, শুনবো। এখন আমার বক্তব্য হচ্ছে, এই বিআই চৌধুরী সাহেব আগের দিনে ছিলেন, 3টা 3:30টায় তারা বললো উই আর নট স্যাটিসফাইড। এই মাঝখানে ঘটনা ঘটে গেল, আমি 5 মিনিট সাবমিশন রাখলাম। হাও এই 5 মিনিট উনি স্যাটিসফাইড হয়ে গেলেন, উনি বললেন যে আমি রুল দেব। দ্যাট ইজ সামথিং ভেরি স্ট্রেঞ্জ, আনহার্ড অফ। এভাবে তো আমরা পেলাম আলহামদুলিল্লাহ। তারপর তো শুনানি হলো, কতদিন শুনানি হলো আমার এখন মনে পড়ে, লম্বা শুনানি হলো। অনেক লম্বা, পত্রিকা পড়তে, আমি তো অনেক স্টুডেন্ট, তুমি তো আমার ছাত্র আর কি। তারপরে তো ইসমাইলউদ্দিন সরকার সাহেব জাজমেন্ট দিয়ে বললেন যে হি ইজ নট এ সিটিজেন, আর উনি বললেন যে হি ইজ এ সিটিজেন। এখানে তখন আমিনুল হক সাহেব অ্যাটর্নি জেনারেল, আর পরে যে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, অ্যাডভাইজার হয়েছিলেন হাসান আরিফ সাহেব, উনি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং উনি তাকে সাহায্য করতে পারেন। আর আমাদের ইংলিশ লয়ারও ছিল, যেটা আগে বলছি, মাইকেল বেল অফ কিউসি।
তো আমরা প্রতিদিন বিকালে কোর্ট থেকে বের হয়ে, তখন ফ্যাক্সের জমানা ছিল, আমরা ফ্যাক্স করে ওদেরকে জানাইতাম লন্ডনে কি হচ্ছে না হচ্ছে, ওরা আমাদেরকে অ্যাডভাইস করতো। আর পরের দিন ওদের বিকাল আর আমাদের এখানে রাত, পরের দিন সকালে আমরা পেয়ে যেতাম। আমিনুল হক সাহেব একদিন বলছেন, রাজ্জাকের সাথে কেমন করে আমরা ফাইট করবো? সে এখানে বসে প্রতিদিন ফ্যাক্স করে লন্ডন থেকে অ্যাডভাইস নিচ্ছে, হাউ কুড ইউ ফাইট ইট? আল্লাহ আমাদেরকে অনারেবল মাইকেল বেল অফ কিউসি একজন জিও ছিল, আমি জানতাম না যে উনি একজন ইহুদি, জানলে আমি নিতেই পারতাম না। কিন্তু আমার লর্ড রলিনসনের চেম্বারে আমার বন্ধু বান্ধবরা বললেন যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, খুব ভালো, এত সিনসিয়ার লোক, খুব কম পয়সায় নিয়েছে, উনি একজন মাল্টি মিলিয়নিয়ার কিংস কাউন্সিল। তো সবাই আমাকে দোষারোপ করলো, পরে তুমি কি কাজ করছো, আমার জন্য কিছু তুমি ইহুদিকে লাগিয়েছো। কিন্তু ঘটনাটা ঘটতো পুরো উল্টো। যে সেন্সিয়ারিটি নিয়ে উনি কাজটা করেছেন আমি তোমাকে বোঝাতে পারবো। ওটা আসলে প্রফেশনালি নিয়েছে, প্রফেশনালি কাজ প্রফেশনালি নিয়েছে, এবং উনি পরে আমার বন্ধ হয়ে গেল আর কি, সাংঘাতিক ভাবে আর কি। এবার তো আমরা এখানে মনে করলাম, তারপরে তো থার্ড জাজ হিসাবে এর কাছে গেল আনোয়ারুল হক চৌধুরী, 19 উনি জাজমেন্ট দিলেন। তারপরে তো বিষয়টা সুপ্রিম কোর্টে গেল, 4 জন জাজ ছিলেন, পরের 4 জনই ওনারা চিফ জাস্টিস হয়েছিলেন। তখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, যেহেতু উনি প্রেসিডেন্ট হয়েছেন, তখন হয়ে গেছেন, উনি কোনো পলিটিক্যালি সেন্সিটিভ কেস করতেন না। সুতরাং প্রিসাইডিং জাজ ছিলেন হাবিবুর রহমান শেলী, তারপরে এটিএম আফজল, তারপরে জাস্টিস মুস্তফা কামাল, তারপরে জাস্টিস লতিফুর। সবাই ইউনানিমাস জাজমেন্ট দিয়ে বিষয়টাকে নিষ্পত্তি করলেন 1994। 92-তে শুরু হলো, আদম সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেল, সবকিছু শেষ করতে 3 বছর লাগলো। তারপর তার পাসপোর্ট দেয় না গভর্নমেন্ট, সেই পাসপোর্টের কেস আমরা করলাম, কেস আমরা উইন করলাম। তো একটা বেশ বড় কেস ছিল, সবারই ধারণা ছিল যে গোলাম আজমকে সিটিজেনশিপ দেওয়ার মতো সাহসী কোনো কাজ নেই। কিন্তু আল্লাহ তাআলার মর্জি যে একমাত্র ইসমাইলউদ্দিন সরকার ছাড়া সব সুপ্রিম কোর্টে 4 জন জাজ, আর নিচে 3 জন, 7 জন, 7 জনের মধ্যে একজন ডিসেন্টিং, এভাবে এমবডি আর কি। হাইকোর্টে 3 জনের মধ্যে একজন ডিসেন্টিং, আর অ্যাপিলেট ডিভিশনে সবাই। মজার ঘটনা যেটা হচ্ছে আর কি, আব্দুল গফার চৌধুরী এরা খুবই গালাগালি করতে গিয়ে হাবিবুর রহমান শেলীকে, যে তুমি হাবিবুর রহমান শেলী প্রগ্রেসিভ মানুষ, তুমি গোলাম আজমকে সিটিজেনশিপ দিলে। হি ফেস সো মেনি ক্রিটিসিজম। তখনকার দিনে জাজেসদের পার্সোনালি বিলিভ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম স্যার। ফ্যাসিস্ট হাসিনার আমলে, সে তো জানুয়ারি 2009-এ ক্ষমতা আসলো, হ্যান্ড্রেড সুপ্রিম কোর্টটাকে শেষ করে। ইটিভির মামলা বোধহয় আমার জীবনের একদিক থেকে সবচেয়ে বড় মামলা। মামলাটার পিছন থেকে যারা কাজ করেছে 2 জন লোক, শফিক রহমান আর হচ্ছে নুরুল ইসলাম ভুইয়া ছোট। তখন দিন সাপ্তাহিক ছিল, এবং ছোটন ডিড এ ভেরি হিস্টোরিক জব, ভালো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। যত অন্যায় বিচার হচ্ছিল সবগুলো রেকর্ডটা সে রেখে দিয়েছিল। কিন্তু এখানে নমান একটা কথা বলা দরকার, তখন আমি সিনিয়র অ্যাডভোকেট হইনি, আমি তখন জুনিয়র। তখন বহুত বড় বড় লয়ার ছিলেন, ওমকার মাহফুদ্দিন ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন, জামালউদ্দিন সরকার ছিলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ছিলেন, আরো অনেকে ছিলেন। কারো কাছে তারা যায়নি। এটা একটা আশ্চর্যের ব্যাপার আর কি। তো যাই হোক, এই কেসটা আমি হাতে নিলাম, ছোট আমাদেরকে হেল্প করলো।
হাইকোর্টে অনেকবার হিয়ারিং হয়েছে, সব হিয়ারিং আমরা জিতেছি। এটা দেখি তখন আমি ইনকিলাবে কাজ করি, তখন ইনকিলাবে তুমি কাজ করো। প্রথমে এটাতে শুধু আমার এগেন্সটে রফিকুল হক সাহেব ছিল। পরে তো আরো যুক্ত ইশতিয়াক সাহেব যুক্ত হয়েছে, আরো সিনিয়র ডক্টর কামাল হোসেন যুক্ত হয়েছে। সেটা আমি আসছি। রফিকুল হক ইজ এনাফ এগেন্স্ট মি, তাই না? কিন্তু তারা ইটিভির তো টাকার অভাব ছিল না, তারা ইশতিয়াক সাহেবকে এরপরে লাগাইল হাইকোর্টে। তখন গেল এটা জাস্টিস হামিদুল হক আর নজমুন আর হাইকোর্টে। এখানে বেশ লম্বা হিয়ারিং হলো, আমরা উইন করলাম। একটা কথা বলা দরকার, ইশতিয়াক সাহেবের মতো একজন অনেস্টি এবং ইন্টিগ্রিটি বজায় রাখা ব্যারিস্টার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক দুজন থাকতে পারে। উনি কোনো আনমেরিটেড কেস নিতেন না। মেরিট নাই ভাই, আপনার কেস নেব। এই কেসটা উনি নিলেন। এই কেসের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে লকার স্ট্যান্ডার্ড। অনেকগুলো কোম্পানি ইটিভির লাইসেন্সের জন্য দরখাস্ত করেছে, সুতরাং তারা হচ্ছে অ্যাগ্রিড পারসন, সংক্ষুব্ধ ব্যক্তি। কিন্তু কেস কে করলো? ইউনিভার্সিটির 2 প্রফেসর আর এক জার্নালিস্ট। এখন প্রশ্ন হলো, আমাকে নতুন আর্গুমেন্ট করতে হলো যে রুল অফ ল এবং সংবিধানের যদি লঙ্ঘন হয় তাহলে এনি সিটিজেন অফ বাংলাদেশ ক্যান ফাইল এ রিট পিটিশন। তো এটা গেল। তারপর ইশতিয়াক সাহেব আর রফিকুল হক দুইজনের এগেইনস্টে কেস জিতা। তখন কোম্পানি সবাই মনে করে সাংঘাতিক ব্যাপার। আমি এখন জুনিয়র লয়ার। তারপর অ্যাপিলেট ডিভিশন গেলাম, তখন ডক্টর কামাল হোসেনকে লাগানো হলো। কার পক্ষে? বিদেশি ইনভেস্টর ছিল। পরে আমরা জানলাম ওখানে 10 মিলিয়ন পাউন্ড ইনভেস্টমেন্ট ছিল শেখ রেহানার। টাকা পয়সা তো অসুবিধা নেই। এখন ইশতিয়াক সাহেবের এজ এ লয়ার হিসেবে তার ইনফ্লুয়েন্স কোর্টে সাংঘাতিক। তার সাথে রফিকুল হক আর ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে তুমি বলতে পারো ওয়ান অফ দি ফাউন্ডিং ফাদার্স অফ দ্য রিপাবলিক। তখনকার কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান, সবাই তাকে শ্রদ্ধা করে রাইটলি। উনি গেলেই বলে ডক্টর কামাল হোসেন হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাও ডক্টর কামাল হোসেন, যা চাচ্ছে সব দিয়ে দিচ্ছে। তো এখন এই 3 জন মানুষ একসাথে, 3 জন লয়ার। এবং আরেকটা কথা বলা দরকার, কামাল হোসেন এবং ইশতিয়াক আহমেদ, এদেরকে তুমি এখানকার ইংলিশ কিউসিদের সাথে তুলনা করতে পারো, বরং কোনো কোনো ক্ষেত্রে তারা আরো বেশি। 3 জনের 3টে কোয়ালিটি ছিল। একটা হচ্ছে কামাল হোসেনের ওয়েট, ইশতিয়াক সাহেবের লিগ্যাল নলেজ, আর রফিকুল হকের টেকনিক্যাল নলেজ। উনি বলতো কোন ঠাকুরের কোন প্রসাদ, সেটাই আমি দিই। উনি বুঝতে পারতো, বুঝছো, কাকে কোন কথা বলতে হবে, কি করতে হবে। এর পিছনে আরো লয়াররা ছিল। একজন ছিলেন যে আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর হিম, মাহমুদুল ইসলাম, পরে অ্যাটর্নি জেনারেল হয়েছেন। এবং প্রতিদিন ইভিনিং এ রফিকুল হক সাহেব মাহমুদুল ইসলাম এখন চলে যেতেন তার কাছে অ্যাডভাইস দিতেন। সুতরাং এই 4 জন, একজন তো পর্দার অন্তরালে, এই 3 জন একসাথে কেস করে হেরে গেছেন। এর কোন নজির বাংলাদেশে নেই। আমাদের একজন জাজ বন্ধু জীবিত আছে, তো বলে রাজ্জাক তুমি কি কেস করবো, কামাল হোসেন যখন আসবে তখন তো তুমি ডাবল লাইন দেখবে। সুতরাং আমার মতো একজন লয়ার কামাল হোসেনের এগেইনস্টে, ইশতিয়াক সাহেবের এগেইনস্টে, কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? 2 রিজনস। একটা রিজন হলো জুডিশিয়ারি ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট। তখন আমাদের জাজ ছিলেন মাহমুদুল আমিন চৌধুরীর সময় শুরু হয়েছিল, কিন্তু উনি সেটা শুনতে পারেন নাই, ছিলেন মাইনুর রেজা চৌধুরী। তারপরে আমাদের কেএম হাসান,
আরো অনেক কিছু, ফুল বেঞ্চ। জি জি অ্যাপিলেট ডিভিশন ভাগ ভাগ করে বসতো, কিন্তু ইটিভির কেস ইম্পর্টেন্ট জন্য সবাই বসে। তো আমার এক বন্ধু বিএনপির লয়ার, কিন্তু উনি প্র্যাকটিস করেন নাই, নাম হচ্ছে, নামটা মনে হচ্ছে পরে বলবো আর কি, উনি এর ফ্রেন্ড ছিলেন, সমসাময়িক ছিলেন মইনুদ্দিন চৌধুরী, সিদ্দিকী ওনার নাম বলে গেছে। তো উনি জিজ্ঞাসা করছিলেন একে যে, মাইনুর তুমি বলো যে রাজ্জাকের মতো জুনিয়র ছেলে কি আর্গুমেন্ট করলো যে তোমরা সবাই কামাল হোসেন, ইশতিয়াক আহমেদ রফিককে হারাই দেবে? ছোট বার তো আমাদের। তো উনি বলছিল যে রাজ্জাক কেমন আর্গুমেন্ট করছেন দেখে ফাট করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা উনি, দ্যাট ওয়াজ এ ডিসাইসিভ ভিক্টরি। কিছু জোড়াজোড়ি আমাদের কোর্টে হলো আর কি, শেষ পর্যন্ত আর কি। তো দুটো কারণে আমরা ভোট করলাম। এখানে বললেন যে কোর্ট ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট। কোর্ট ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা কারো মুখ চেয়ে ইয়ে করতো না। আর 2 নম্বর ছিল, যেটা আমি মনে করি, কোর্টে আমি বলেছিলাম এত বেশি জালিয়াতি করেছে হাসিনা সরকার, এগুলো যখন কোর্টের সামনে তুলে ধরা হয়েছে, তারা ইমপ্রেস না হয়ে পারেন। আরেকটা বড় কথা হচ্ছে পাওয়ার অফ ট্রুথ। They were fighting for falsehood and I was fighting for truth. আমি কোর্টে বলেছিলাম যে মাই লর্ড, হযরত আলীর একটা কথা আছে যে সত্যটা হচ্ছে জমিন এবং আসমানের মতো প্রশস্ত, আর মিথ্যাটা হচ্ছে খুব ন্যারো। সত্যের জয় হয়েছে সেখানে, আদারওয়াইজ ইট ওয়াজ নট পসিবল। মনে আছে তখন অ্যাটর্নি জেনারেল হয়ে গেছেন আমাদের হাসান আরিফ সাহেব। তো পড়াশোনা করছি প্রচুর আমরা দুইজনই, তখন তো তোমার ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি, নতুন লয়ারদের মতো না যে টাকা দিল আর কে আসছে তাকে দেখে আওয়ামী লীগরা সব রুল স্টে দিয়ে ধরে নেয়, কার চেম্বার দিয়ে আসলো খালিটা দেখে। একদিন রাতে উনি আমাকে ফোন করছেন, ফোন করে বলেন যে কিছু, উনি আমাকে পয়েন্ট দিচ্ছেন আর কি, আমি সলভ করতে চাই পজিশন, তোমার জন্য আমার হিংসা লাগছে, তুমি এত বড় কেস আর্গুমেন্ট করতেছো, তুমি অ্যাটর্নি হও আর আমি তোমার জায়গায় চলে হাসান আরিফ সাহেব। তো আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে যথেষ্ট মানে স্যাটিসফ্যাকশন দিয়েছে, এবং এই কেসটা নতুন করে একটা আইন আর কি, লোকাল স্ট্যান্ডার্ড কার হতে পারে, এটা প্রতিষ্ঠিত হলো আর কি। এগুলো যখন 2010 সালের 1 জুন যখন বন্ধ করে দিল এবং সম্পাদক মহোদয়কে অ্যারেস্ট করে নিয়ে গেল, তখন তো আমরা মানে লিগ্যাল ফাইট দেওয়ার জন্য আপনাকে আমরা গেলাম। আপনি তো এই বিষয়টা যদি আপনি একটু বলে যে আমাদের। হ্যাঁ, এটা নিয়ে তো আমরা প্রথমে হাইকোর্টে গেলাম। জি জি, হাইকোর্ট আমাদেরকে রুল দিল, রুল অ্যাবসলিউট করলো। তখন ফজলুল করিম সাহেব চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট তখন পলিটিসাইজ হয় নাই, হাইকোর্ট হয় নাই, সময় লাগছে। কারণ প্রাক্তন জাজ যারা ছিল তারা তো were maintaining their dignity and honor and honesty. মজার ঘটনা যেটা করি, হাইকোর্টে অনুমোদন করার সাথে সাথে তারা অ্যাপিলেট ডিভিশনে যেটাকে স্টে নিল। হ্যাঁ, তখন এন্টায়ার বার যেটা আমি বলবো যে আর তো কিছু না, শেষ, ওটা কোল্ড স্টোরেজে চলে গেল। তোমাকে বলবে যে হাইকোর্টের কেস শেষ করে আসো, তারপরে ইয়ে। এই কেসে আমি আর্গুমেন্ট করতে গেলাম, আমার পাশে মজুদ সাহেব বসা, রফিকুল সাহেব চিফ জাস্টিস, তিনি মারা গেছেন। তো উনি এজ ইউজুয়াল অর্ডার পাস করে দিলেন, মিস্টার জাজ, ইউ গো টু দি হাই কোর্ট বিকজ ইট ইজ আওয়ার প্র্যাকটিস, চেম্বার জাজ যদি স্টে করে আমি। কিন্তু আমি হাল ছাড়লাম না। যদিও আগের দিন বিকালে এই যে মোহাম্মদ আলী সাহেব, আল্লাহ তার ব্যস্ত নসিব করে, উনি বলছেন না আপনার কাজ আপনি করে ফেলেছেন, কিন্তু আমার দেশ আর ছাড়া পাচ্ছে না। তো যে লেগে থাকা, তা আমি আর্গুমেন্ট করতে শুরু করলাম। তো দেখলাম যে জাজেরা বরফ করতে শুরু করছে। তারপরে তারা ভিতরে গেল, ভিতর থেকে বের হয়ে এসে মধু সাহেব লক্ষ্য করছিল, উনি আমাকে বললেন যে
ফজল করিম সাহেব কারোর সাথে পরামর্শ করে এটাকে উদ্র করে দিল, তারপরে তো আমাদের এটাও আল্লাহ তাআলা একটা বিরাট মেহেরবানি এবং এটা আনইউজুয়াল, এটা হওয়ার কথা। আর আমি তো রফিকুল সাহেব আর মধুর সাহেব ওনারা আমাকে দিয়ে ওনারা রফিকুল সাহেব বললাম আমি বললাম তুমি আর্গুমেন্ট করো। হ্যাঁ, আচ্ছা এখন কন্টেম্পে আসবো। কন্টেম্পের ব্যাপারে আমার 3 জন লয়ার ছিল। তুমি তো অনেক অ্যাডভাইস অ্যাপোলজি চাইলে, মাহমুদ ভাই তো চাইলো না, নিজে নিজের কেস করে। আমার কাছে খুব খারাপ লাগলো যে মাহমুদ ভাই নিজের কেস নিজে করতেছিল। এটা তো আমার পক্ষে মেনে নেওয়া কঠিন, কিন্তু পয়েন্ট তো বের করতে হবে কন্টেম্পটের এগেইনস্টে। আসলে তো কন্টেম্প উনি করছে, তার যে সাহসিকতাটা তো কোনো তুলনা তো হয় না আর কি। সুতরাং তোমাকে আইনের পয়েন্ট বের করতে হবে। রফিকুল সাহেব কি বলেন জানো, যে মাহমুদুর রহমানকে ডিফেন্ড করতে যাওয়াটাও আরেকটা কন্টেম্পট। That was the view. কিন্তু আমি এসানকে বললাম না বাবা, তুমি চিন্তা করো, আমরা কি করবো, পড়াশোনা শুরু করো, আমরা মাহমুদ ভাইকে ডিফেন্ড করবোই করবো। আগের দিন রাত 2টা পর্যন্ত আমরা চেম্বারে ছিলাম। তখন আমার চেম্বার তো ইয়েতে, এটা হলো আমাদের সেকেন্ড কন্টেম্প, দুইটা কন্টেম্প। ওনার ফার্স্ট কন্টেম্প তো উনি নিজে চালাইছেন, আমার সহজ এটা ছিল, তোমার সহজ। আর এটা আমার কনফিডেন্সে খুব বাড়তে ছিল যে এই লোকটা নিজে নিজেকে ডিফেন্ড করবে, আমরা যাবো না। ইতিমধ্যে বোধহয় চিফ জাস্টিস চেঞ্জ হয়ে গেছে, তো তখন চলে আসছে কি বলে খায়রুল হক, এবিএম খায়রুল হক চলে আসছে। তো আমরা সারা 2টা পর্যন্ত জেগে আমরা দেখলাম যে এই কেস আমরা এখানে এই কেসটা একটা মজার ঘটনা আছে, আপনি খেয়াল করে। এটা কিন্তু তারা নিয়ে গেছিল মাহমুদ ভাই, যেটা প্রথম কন্টেম্প যেটা আমাদের, এটা হিয়ারিং এর সময় তারা নিয়ে গেছিল মাহমুদ ভাই লেখাটাকে ওই কেসটাকে এস্টাবলিশ করার জন্য, মনে হয় সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে গেছিল, মানে কেসটাকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু মতিন সাহেব বললো যে না, এটা আলাদা করে নিয়ে আসেন, এটা আরেকটা কন্টেন্ট, এটা আলাদা করে নিয়ে আসেন, এটা এইভাবে না, এটা আমার দেখতে হবে, আবার আলাদা করে দেখতে হবে। খুব উত্তেজিত হয়ে বললেন মতিন সাহেব, আমার চেহারাটা ভাসতেছে। এইটা আমার কনফিডেন্সে পাচ্ছে যে মানুষ নিজে নিজে দাঁড়াবে, একবার সে দাঁড়াবে। তখন তাকে কব্বিরের জেল ছিল, না তখন তো আমাদের দিয়েছিল 6 মাস, আর পরে দিল, পরেরটা জেল দেয় নাই, পরেরটা একদিনের জেল দিচ্ছে, একদিনের জেল দিচ্ছে। এটা আমি আর যেটা অ্যাটর্নি জেনারেল বললো তাকে 1 বছরের জেল দেওয়া হচ্ছে। যাবজ্জীবন দিয়ে দেন, যাবজ্জীবন দিয়ে দেন, লাগবে না। প্রিপারেশন নিয়ে গেছি রিসেসের পরে। খায়রুল বলে, মিস্টার রাজ্জাক, I give you 30 minutes to finish your case. আমাদের একটা ট্রেনিং আছে, আমরা কোর্টের সাথে ঝগড়া করি না। আমার 3 দিনের যে আর্গুমেন্ট আমি 30 মিনিটস করে দিলাম। তারপরে তো আলহামদুলিল্লাহ উনি ওনাকে একদিনের দিল। So that was also a big satisfaction for me. মাহমুদ ভাইয়ের মতো একজন বেশি সাংবাদিককে, এডিটরকে ডিফেন্ড করতে পারে। এখন আচ্ছা স্যার, আপনি তো স্যার দীর্ঘদিন আবার এখান থেকে মানে বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য গেলেন, আবার বাংলাদেশে চলে আসেন, মাঝখানে আবার মানে ট্রাইব্যুনালে আপনি মানে ওয়ারকাম ট্রাইব্যুনালে যে আপনি গেলেন, ওয়ারকাম ট্রাইব্যুনালে আপনি কিভাবে এগিয়ে দিলেন? এটা একটা বড় ঘটনা। 2011 সালের 19 সেপ্টেম্বর আমি হেগে ছিলাম, আমার সাথে টবি ক্যাডম্যান ছিল। তারা কেস দিল যে আমি ঢাকাতে বম মারছি বা একটা কিছু করছি। আর তখন তো আজহার সাহেবকে অ্যারেস্ট করলো। আমার বন্ধু বান্ধব যারা অন বোথ সাইডস অফ দ্য আটলান্টিক, আমেরিকা এবং ইউরোপে, সবাই বলতেছিল বাংলাদেশে যাওয়া তোমার জন্য ঠিক হবে না। আমাদের 3 জন বিদেশি অ্যাডভোকেট ছিল, ব্যারিস্টার ছিল, স্টিভেন কে কিউসি, টবি ক্যাডম্যান আর জন ক্যামেক। তো আমি কি করব না করবো একটু টু মাইন্ডেই ছিলাম। তো আমার হ্যাগ থেকে এসে লন্ডনে আসলাম। তখন স্টেট ডিপার্টমেন্টে, কংগ্রেসে, সব জায়গায় মানে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি ওখানে চলে এলাম। ওখানে চলে যাওয়ার পরে
আমাকে আমাদের বিদেশি 3জন ব্যারিস্টার হন্য হয়ে খুঁজতেছে। টবি ক্যাডম্যান আমাকে পেয়েছে ওয়াশিংটন ডিসির ইউনিয়ন স্টেশনে, রেল স্টেশন। বলছে যারা যাক, আমাদের 3জনের কনসিডার্ড অপিনিয়ন হচ্ছে তুমি বাংলাদেশে যাওয়া না। 2011 সালের কথা বলতে 2011 সালে। আমি ব্যাকগ্রাউন্ডটা বলতেছি কেমন করে আমি ইনভলভ হলাম। আচ্ছা, আমার এক বন্ধুকে এখানে আমি বললাম যে সৌদি আরবে আমাদের বন্ধু বান্ধবদেরকে বলেন মক্কা একটু দোয়া করতে আমার জন্য। তোরা বলে দোয়া করবো, কিন্তু উনি যেন বাংলাদেশে না যায়। কিন্তু নোমান, আমার মন কেন যেন বাংলাদেশে চলে গেছে। তখন ওয়াশিংটনে যে শুনলাম যে তারা আমাকে তো কেস দিয়েছে, তো দ্রুত বিচার আইনে আমাকে দিতে পারে, অথবা নর্মাল আইনে। দ্রুত বিচার আইনে যদি তোমাকে দেয় তাহলে ইটস নন বেইলেবল, তুমি বেইল পাবে না। তো ডিপ্লোম্যাটিক প্রেশার ছিল ওদের উপরে, পার্টিকুলারলি আমার আমেরিকান ফ্রেন্ডস যারা ছিল আর কি, এমবেসিতে। তো শেষ পর্যন্ত তারা দ্রুত বিচার আইন তারা আমাকে দিল না। ঢাকা যে মামলাটা দিল, ঢাকার জন্য দিল। ওয়াশিংটন থেকে সরাসরি ঢাকাতে গেলাম, ঢাকা থেকে সরাসরি এয়ারপোর্ট থেকে হাইকোর্টে যে বেল নিলাম। এখন কথাটা হচ্ছে যে কিভাবে বললাম, দিস ইজ স্টোরি। আমাকে এগেইনস্ট দ্য অ্যাডভাইস অফ অল মাই ফ্রেন্ডস আমি চলে গেলাম। যেই আমি সিদ্ধান্ত নিলাম যে ইনশাআল্লাহ এখন ভিগরাসলি আমরা ফাইট করবো আর কি। তারপরে আমি যখন প্রথম দিন কোর্টে গেলাম, তখন এন্টায়ার বিএনপি লিডারশিপ আমাদের সাথে ছিল। একটা কথা তোমাকে বলা দরকার যে আমি যদি না যেতাম তাহলে হয়তো ডিফেন্স হতো না। এন্টায়ার বিএনপি লিডারশিপকে আমরা পেয়েছি। মধু সাহেব, শফিউদ্দিন শেখর, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব হোসেন, আরো জুনিয়র লয়াররাও ছিল। এই যে মোহাম্মদ আলী সাহেব অবশ্য জানবেন। এবং দে ওয়ার এ বিগ সাপোর্ট এন্টায়ার ইয়ার। আপনার সাথে কোর্টে গেল, কোর্টে গেল, ওরা সবাই গেল কোর্টে, মানে ট্রাইব্যুনালে গেল। হ্যাঁ, ট্রাইব্যুনালে গেল আর কি। ট্রাইব্যুনাল তো সব ডিসাইড করে রেখেছে আর কি। তো এটা আমার জীবনের প্রফেশনাল লাইফের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন যে 10 জন জামাতের টপ র্যাঙ্কিং লিডারকে মিথ্যা বললে কম হবে, তহমত, এবং এন্টায়ার জুডিশিয়ারি, মানে ট্রাইব্যুনালের জুডিশিয়ারি, লয়ার, মিডিয়া সবাই একমত হয়ে এই 9 মানুষগুলোকে ফাঁসি দিল। 5 জনকে ফাঁসি দিল, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ধরলেন 6 জন। তো দিস ইজ দ্য গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশন অফ মাই লাইফ, যে আমি এই ইনোসেন্ট মানুষগুলোকে ডিফেন্ড করতে পেরেছি, এবং এগেইনস্ট দ্য অ্যাডভাইস অফ মাই ফ্রেন্ডস। তুমি যাই না দেশে, সার্টেনলি আই টুক রিস্ক। এবং ওখানে তো আমাকে খুব জ্বালাইছে এই 5 বছর আছে। প্রতিদিন সকালে ডিবির লোকজন আর বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে কোর্টে, কোর্ট থেকে চেম্বারে, চেম্বার থেকে সোশ্যাল ফাংশন, সেখানে সারাদিন তারা তোমার পিছনে আছে। একজন মানুষের পিছনে সারাদিন ডিবি দৌড়াচ্ছে, কেমন লাগে? আর এয়ারপোর্টে গেলে প্রত্যেক 1 ঘন্টা 2 ঘন্টা বসে রাখতো, ছাড়তো না, যদিও হাইকোর্ট অর্ডার ছিল আমার। কিভাবে আমরা ইনভলভ হলাম? আব্দুল কাদের মোল্লার কেস প্রথমে শেষ হলো আর কি। এগুলো যদি ধরেন, আপনি কি বিশ্বাস করেন আপনি যে আগে ধরেন গোলাম আজম সাহেবের মামলা আপনি যে জুডিশিয়ারিকে যেরকম পাইছেন, বা আরো কতগুলো মামলা যে ইটিভি মামলা জুডিশিয়ারিকে যেভাবে পাইছেন, যদি জুডিশিয়ারি ঠিক সেম থাকতো, তাহলে কি এই মানে আপনি কি মনে করেন যে তাদেরকে যে বিচার হয়েছে এই বিচারটা এইভাবে রায় হইতো? সবাই নির্দোষ খালাস পেত, সবাই। কারণ এটা সত্য যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা পাকিস্তানের সাপোর্টার ছিল, নো ডাউট। কিন্তু ওয়ার ক্রাইম, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, আর একটা দেশকে, তার নিজের দেশ ছিল সেটাকে রক্ষা করার জন্য কোলাবোরেশন সম্পূর্ণ ভিন্ন জিনিস। গোলাম আজম সাহেবের এগেইনস্টে কোনো মামলা তারা করেনি। গোলাম আজম সাহেবের এগেইনস্টে যত অভিযোগ ছিল সবচেয়ে collaboration with Pakistan Army. Fine, that is correct. কিন্তু collaboration with Pakistan Army আর war crimes and crime against humanity, একটা নর্থ পোলে একটা সাউথ পোলে, সবাই নির্দোষ খালাস পেত। এ ব্যাপারে আমার
বিন্দু মাত্র সন্দেহ নেই। তাহলে মানে আরো যে এই বিচারের যে আরো কতগুলা জিনিস বের হয়ে আসছে, ধরেন স্কাইপ বের হয়ে তাদের যে কথাবার্তা, তাদের যে কথাবার্তা, তারপরে আপনি নিশ্চয়ই জাস্টিস সিনহার বই আপনি পড়ছেন। সিনহা নিজেও তার বইয়ে একটা জায়গায় একটা চ্যাপ্টারে মেনশন করছে কিভাবে সেকেন্ড ট্রাইব্যুনাল গঠন হয়, কিভাবে সে শেখ হাসিনাকে রাজি করছেন, কি বলে রাজি করছেন সেকেন্ড ট্রাইব্যুনাল মানে করার জন্য। এটা কি স্যার মানে এইসব এভিডেন্সের মাধ্যমে এটা কি প্রমাণিত না যে এই এই এইটা মাইন্ডসেট ছিল তারা এই মানে এইগুলো ডিসাইড করে রাখছে যে আমরা এদেরকে ফাঁসি দেব। এখন বিচারের নামে একটা রহস্য। দিস ইজ এ হিস্টোরিক ইনজাস্টিস। ঐতিহাসিকভাবে এটা অবিচার করা হয়েছে। আমি তো মনে করি আইন চেঞ্জ করা উচিত এবং যাদেরকে ফাঁসি দিয়েছে এই বিষয়টাকে আবার সুপ্রিম কোর্টের বিচার করে দেখা উচিত। সেটা আমি বলতে চাইছিলাম, মানে এটা কি এখন সুযোগ আছে কিনা, মানে এই সুযোগ আছে যদি আইনের একটা জিনিস লয়াররা আর্গুমেন্ট করে থ্রু ল, আইসিটি একটা যদি এটা একটা ক্লোজ সেকশন যদি সংযোজন করা হয় যে তারা বিষয়টাকে দেখতে পারবে, তাহলে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনটা দেখতে পারবে এবং দেখতে যদি পারে তাহলে আমি নোমান 100% কনভিন্সড আল্লাহ তাআলা ভালো জানেন যে এটা সবাই বলবে এটা বিচারের নামে বিচার হয়েছে। ইউনুস সাহেব, মুজাহিদ সাহেব, আব্দুল কাদের মোল্লাকে যে ফাঁসি দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন সুপ্রিম কোর্ট ছাড়া আর কোনো পথ নেই, কারণ হাইয়েস্ট কোর্টেই তো তোমাকে দিয়েছে। দ্যাট কোর্ট হ্যাজ অনলি জুরিসডিকশন এন্ড পাওয়ার টু রিভার্স ইট। এটার জন্য আইনের একটা বিধান লাগবে। আর এটা যেটা ইটস এ ক্রিমিনাল অফেন্স আমি মনে করি। এটাই মানে আমাকে দূর করে নিয়ে গেছে। এটা তো এক ধরনের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। এটা ক্রিমিনাল অফেন্স কিনা, মানে এটা ক্রিমিনাল অফেন্স। বাংলাদেশে তো স্যার এখন আপনি তো এদেশেও প্র্যাকটিস করছেন, বাংলাদেশেও করছেন। বাংলাদেশের প্র্যাকটিস আর এদেশের প্র্যাকটিসের মধ্যে আপনার একটু যদি বলতেন। এটা তো রাত দিন তফাৎ। তবে এক সময় আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্ট্যান্ডার্ডটাও অনেকটা কাছাকাছি ছিল। আমাদের ডিএলআর গুলো লিখেন্সিলে পাওয়া যেত, কিন্তু আমাদের এখন আর কোনো স্ট্যান্ডার্ড নাই, পড়াশোনা নাই, জাজরা কষ্ট করতে চায় না। একটা জাজমেন্ট যে লিখবে অনেস্টি ইন্ডিকেটর অফ ছিল ওদের, এখনকার জুডিশিয়াল বলছিল সেটা নাই। আর জাজদেরকে উইপন সাপ্লাই করতে হয় বাই অ্যাডভোকেটস। অ্যাডভোকেটের স্ট্যান্ডার্ডও নেমে গেছে, একসময় ছিল, কিন্তু এখন কোনো তুলনায় করা যায় ব্রিটিশ impossible. There cannot be any comparison. ধরো আমি তো আগের বারও প্র্যাকটিস করেছি, এবারও প্র্যাকটিস করেছি। মাঝখানে একটা কথা বলা দরকার, এইবার যে আমি প্র্যাকটিস করলাম 10 বছর, আমার মেইন সাবজেক্টটা ছিল পলিটিক্যাল অ্যাসাইলাম এন্ড হিউম্যান রাইটস। আল্লাহ আমাকে সাকসেসও দিয়েছে। 60% if not more the BNP political cases আমি করেছি, 50% একটু বেশি জামাতের কেসগুলো আমি করেছি। আমি রেপকে গেস্টাপোর সাথে হিটলারের বাহিনীর সাথে তুলনা করেছি। জাজরা শুনেছি, এক জাজ তো লিখেই দিল মিস্টার সো হ্যাজ ইকুয়েটেড রেপ উইথ গেস্টাপো। সুতরাং স্যাটিসফ্যাকশনও পেয়েছি। এই কথা আমি কোর্টে বললে কোর্টের ভিতর থেকে বাংলাদেশে আমাকে ধরে নেবে। আমি যদি বলতাম যে রেপ আর গেস্টাপো সমান। তো জুডিশিয়ারি আমাদের শেষ হয়ে গেছে, 25 ইয়ার্স লাগবে এটাকে আগের জায়গায় নিয়ে আসতে। কম্পিটেন্ট জাজ পেতে হবে, অনেস্টি ইন্টিগ্রিটি ওরা জাজ পেতে হবে, পাশাপাশি লয়ার থাকতে হবে, লয়ার থাকতে হবে, এবং গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করবে না। গভর্নমেন্ট ইন্টারফেয়ার করলে তো গোলাম আজম সাহেব সিটিজেনশিপ পেতেন না। পিজি নিজামী সাহেবদের আরো অনেক মামলায় তো ওনাদেরকে ইয়ে করেছিল, কেউই এটা পেতেন না। গভর্নমেন্ট এটা সবচেয়ে বড় হয়েছে, গভর্নমেন্ট ইন্টারফেয়ার রিসিভ করারও একটা, রিসিভ না করারও একটা ইয়ে থাকতে হবে, মানে গার্ডস থাকতে হবে, গার্ডস থাকতে হবে। মানে এটা তো কল্পনাও করা যায় না
যে ইংল্যান্ডে তুমি একজন ম্যাজিস্ট্রেটকে প্রভাবিত করতে পারো। সেটাই সেটাই একটা কথা মাঝখানে বলতে চাই, এই যে পাশ্চাত্যের হাতে আল্লাহ তাআলা এখনো দুনিয়া নেতৃত্ব রেখেছেন, একটা মাত্র কারণ হচ্ছে এদের ইন্ডিপেন্ডেন্স ইন জুডিশিয়ারি। ইনসাফটা আছে, মানে ইনসাফ। ইনসাফ প্রতিষ্ঠা, মানুষ ইনসাফ পায়। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ। মানুষের হ্যাঁ, মানুষের ইনসাফের জায়গাটা, মানে সাধারণ মানুষের যে মানে ইনসাফ চাওয়ার জায়গাটা, এই জায়গাটা এখন পর্যন্ত তাদের তাদের কাছে আছে। কিছু সামান্য চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরেও তারা কে কালো কে সাদা এটা সাধারণ তারা দেখে না, না। তার কাছে এটা এটা দেখলে তো তার বাংলাদেশের এখানে যত মানুষ অ্যাসাইলাম পায় এটা পাওয়ার কথা না। পাওয়ার কথা। সাধারণত অ্যাসাইলাম মানে কোর্টগুলা, মানে কোর্টে বেশিরভাগ জাজ হ্যাঁ, সাদা, তারাই তো অ্যাকসেপ্ট করে বা তারাই তো রায়গুলা দেয় ইয়ে করে। ওই দিক দিয়ে মানে আলহামদুলিল্লাহ আমি 10 বছরের স্যাটিসফ্যাকশন পেয়েছি। দেখো, একজন মানুষকে তখনকার দিনে তার ইয়ে হয়ে গেছে, তাকে যদি বলে যে তুমি সালাম দিলাম না তোমাকে পাঠালাম, তার জীবনটা কি হতে পারে। তো আপনি তো স্যার 2012 সালের দিকে, 13 সালের ফার্স্টের দিকে আসছেন। 13 সালের লাস্ট, 13 সালের লাস্টে, 17 ডিসেম্বর রওনা করে 18 ডিসেম্বর। হ্যাঁ, আমিও 17 ডিসেম্বর 2012 সালের 18 ডিসেম্বর পড়ছি আমার এক জাস্ট। আর তারা আমার বিরুদ্ধে কেস দিয়েছে বাংলাদেশে যে আমি 18 ডিসেম্বর ঢাকাতে বোম মারছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই কেস দেওয়ার আগেই আল্লাহর মেহেরবানি আমি কেস, আমি যদি থেকে যেতাম 24 আওয়ার্স লেট হইতো, তাহলে আই উড হ্যাভ লস্ট মাই লিবার্টি। পরে খবর পেয়েছি। আচ্ছা আচ্ছা আমি জানতাম না এটা, তারা আমাকে ঢুকিয়ে দিত। আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের একটা, মানে এই ধরনের একটা সন্দেহ তৈরি হওয়ার পরে আপনি মানে না, এটা না, এটা ডিভাইন অ্যারেঞ্জমেন্ট, আমি কিছুই জানতাম না। আচ্ছা আচ্ছা, কারণ আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো 13 তারিখে, জি জি জি, 14 তারিখে 15 তারিখে বেগম জিয়ার সাথে আমার একটা ফোন ছিল। বের হয়েছি, আমার এক ডিপ্লোম্যাটিক ফ্রেন্ড বাঙালি, এটা এমবেসিতে কাজ করে, বললেন যে ঘরে থাকা ঠিক না। বললাম আমিও থাকবো না, আমি তো আপনিও থাকবেন না। তো 15 তারিখ রাতে আর 16 তারিখ রাতে আমি অন্য জায়গায় থাকলাম। 16 তারিখে বিজয় দিবসে আমি চিন্তা করলাম কি করবো, এখন তো এখানে খুব বন্ধ। তারপরে অপোজিশনকে তাড়ায় বেড়াচ্ছে, আমার তো কিছু করার নাই। সপ্তাহ দুয়েকের জন্য একটু বাইরে চলে যাই। ওই সিদ্ধান্তটা আমি নিলাম, কোনো কিছু আমার জানা ছিল নিয়ে 17 তারিখে সিদ্ধান্ত নিলাম যে আমি লন্ডনে আসবো। 17 তারিখে ডান মজিনা আমাকে ডাকে পাঠাইছে, কিছু কথা বলতে চাই আমেরিকান এম্বাসিডর। তো প্যাক করে আমেরিকান এম্বাসিডর বাসায় গিয়ে তারপরে চলে আসলাম। 18 তারিখে এখানে এসে পৌঁছলাম। 18 তারিখেই আমার বাসায় পুলিশ আসলো। পুরো ডিপ্লোম্যাটিক সোর্স আর পলিটিক্যাল সোর্স থেকে খবর পেলাম হাসিনা গো অ্যাহেড দিয়ে দিয়েছে আমাকে অ্যারেস্ট করার। কিচ্ছু জানা ছিল ওটা, পরে আমি বুঝতে পারছি। মনটা খুব, এখানে আসার পরে মনটা খুব ভালো লাগলো। 18 তারিখে যখন শুনলাম তার মধ্যে কেস দিয়েছে, মনটা খুবই খারাপ হয়ে গেল। তো আমার কিচ্ছু জানা ছিল না, আল্লাহ তাআলা আমাকে সেভ করেছেন, আলহামদুলিল্লাহ। এখন তো স্যার আপনি আবার ফিরে যাচ্ছেন ইনশাল্লাহ। তো আপনি তো গিয়ে দেখবেন আপনাদের সহকর্মী কলিগ যারা ছিল অনেক, এর মধ্যে অনেকেই দুনিয়া নাই। যেমন দেশের রফিকুল সাহেব একসাথে আমার দেশে মামলা করছেন, মোহাম্মদ আলী, টিএইচ খান, খন্দকার মাহবুব হোসেন, মানে আপনার সাথে যারা অ্যালায়েন্স ছিল বলা চলে আর কি, তাদের একটা কেসে তো টিএইচ খান আমার পাশে বসা ছিল। কোন কেসে বলে গেছে? এটা আমার দেশের কেস, আমার দেশের কেস, ওই যে কন্ট্রাক্ট কেস। টিএইচ খান সাহেব আমার বাপের আমার দেশের কেসগুলোতে উনি সব মানে থাকার চেষ্টা করতেন আর কি। কিন্তু আমি সব চাই ওদের জুনিয়র মোস্ট, কিন্তু ওনারা আমাকে দিয়ে আগ্রহ মানে একটা সংবাদপত্রের স্বাধীনতার জন্য এবং আমার দেশের মতো একটা সাহসী পত্রিকাকে ডিফেন্ড করা হয়েছে রিয়েলি। আপনি এখন বাংলাদেশের মানে জুডিশিয়ারি যদি
মানে রিফর্ম বলি বা আগের জায়গা ধরেন ব্রিটিশ সমসাময়িক মানে ব্রিটিশের সমমানে নাও হোক, বাংলাদেশ জুডিশিয়ারিকে আগে যেরকম দেখছেন আপনি, ওই জায়গায় নিয়ে যেতে হলে কি করা উচিত আপনার? এই জায়গায় প্রথমত একটা দীর্ঘ সময় লাগবে, একটা পরিকল্পনা লাগবে। দুটো কাজ করা উচিত। একটা কাজ তো আমরা করতে পারলাম না, যে সমস্ত পচা ডিম ছিল জুডিশিয়ারিকে, এদেরকে ফার্স্ট ডেতে বাদ দেওয়া দরকার ছিল, which we failed to do. যাই হোক, whatever we have done, we have done. সেকেন্ড যেটা হচ্ছে, এখন একটা আইন করা উচিত। এই ক্রাইটেরিয়া সব দেশে আইন হয়েছে, এই ক্রাইটেরিয়ান ছাড়া আপনি কাউকে হাইকোর্টে জাজ করতে পারবেন না, এটা আমাদের করা উচিত। এবং সেখানে যোগ্য লোক দেওয়া উচিত, অনেস্টি, ইন্টিগ্রিটি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত জিনিস দেখে যদি আমরা করি, ইট উইল টেক 25 years, 25 বছরের কমে তুমি কিছু আগে দেবো। বাট এই যাত্রাটা আমাদের শুরু করা উচিত। উই আর হ্যাপি যে আমাদের চিফ জাস্টিসে তার মতো একজন যোগ্য, সৎ, ভালো পরিবারের ছেলেকে আমরা পেয়েছি। আপনি তো স্যার এখন আপনি তো দেশে যাচ্ছেন, আপনি কি দেশে গিয়ে আবার মানে সুপ্রিম কোর্টে পেশায় ফিরবেন না? ইনশাআল্লাহ, এটাই তো আমার কাপ অফ টি। আলহামদুলিল্লাহ। আমি তোমাকে আগেই বলেছি, আল্লাহ তাআলা আমার খেদমত যা নিয়েছেন সব লিগ্যাল ফিল্ডে, ইটিভি বলো, গোলাম আজম সাহেবের কেস বলো, নিজামী সাহেবদের কেস বলো, ওয়ার ক্রাইমস বলো, আমার দেশের কেস বলো, খতিব সাহেব, বাইতুল মোকাররমের খতিব তাদের ফার্স্ট ইয়েতে 96 আমলের তারা 10 জন মানুষ শহীদ হলেও তারা ইনস্টিটিউট করা যেত না। তার কেসটাও আল্লাহ তাআলা আমার হাত দিয়ে করেছেন। আমি ছিলাম, তুমি ছিলেন, তাই না? ওয়াদুল হক সাহেব। আসলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আর মানুষের হচ্ছে শেষ আশা ভরসা। Definitely I will go back to my profession, আল্লাহ তাআলা যদি মজিদ দেন। এখন তো আমরা আশা করি বাংলাদেশের জুডিশিয়ারি মানে ব্যাক টু দা মানে আগের জায়গায় ফিরবে, সেই আশাটা আমরা করতে পারি এবং সেই উদ্যোগ থাকবে। এবং আপনি দেশে ফিরে যাবেন, বাংলাদেশের লিগ্যাল ফিল্ডে আবার আপনার মানে লিজেন্ডারি আর্গুমেন্ট ইনশাআল্লাহ প্রত্যাশা করি স্যার। তো আপনি আমাদেরকে অনেক সময় দিচ্ছেন, it was my pleasure. আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ভালো লাগতো যে রাত 2টা-3টা পর্যন্ত খাটতাম, পড়াশোনা করতাম, কালকে কোর্টে যে কি আর্গুমেন্ট করবো। আর একটা কথা বলি, তুমি হয়তো ইটিভির কেস যখন হয়, ফাইনাল হিয়ারিং যখন হলো, তখন আমি অসুস্থ হয়ে আমাকে সিএমএইচে ভর্তি হলাম। 12 দিন সিএমএইচে ছিলাম, পুরোপুরি 13 হয় নাই, কিছু সম্ভবত ডেঙ্গু হয়েছিল। বের হয়ে আসছি, এত দুর্বল, আমি 5-7 মিনিটের বসে আমি কনসেন্ট্রেট করতে পারি। কিন্তু তখন রিভিউ কেসটা, সাধারণত রিভিউটা 5-7-10 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু ওনারা হেরেছেন 3 জন। ডক্টর সাহেব বলেন যে আমাকে কেউ থামাইতে পারবে না। 6 দিন আর্গুমেন্ট হলো। তো আল্লাহ তাআলা আমাকে সাহায্য করলেন যে এই শরীর নিয়েও আমি রাত 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতে পারি, আর্গুমেন্ট করলাম, এবং রিভিউতে ওনারা হেরে গেলেন। তো এই যে একটা স্যাটিসফ্যাকশন, মানে এটা পাওয়া যায় আর কি। কারণ তুমি আর্টের সমস্যা হচ্ছে, ভালো লাগতো কি, আমি কোর্টে গেছি, জাজ সাহেবরা বলছে, নো মিস্টার রাজাক, উই আর নট উইথ ইউ, ইউ হ্যাভ নো পয়েন্ট। আমি আর্গুমেন্ট করে তাদেরকে মাইন্ড চেঞ্জ করাতে পারছি, এটা আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। যেটা তোমার ইয়ের কেসে হলো, আমার দেশের কেসে হলো, সাহেব যেটা অর্ডার পাস করে দিলেন, এটা একটা স্যাটিসফ্যাকশন আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমি যেন আবার সেই স্যাটিসফ্যাকশনটা পাই, এবং নিঃস্বার্থভাবে আমার যে ব্রিটিশ ডিগ্রি যেটা আর কি, ইংল্যান্ডের যে ট্রেনিং যেটা, সেটা যেন দেশে কাজে লাগে। এবং আমি এখানে 3 বছরের প্র্যাকটিসে যা শিখেছি, ওটা কি ওখানে গিয়ে কাজে লাগেছে 30 বছর সেখানে।
এটা এখান থেকে না হলে মজবুত ভিত্তিটা আমার হতো না। থ্যাংক ইউ সো মাচ।